নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা তো বাড়ি ফিরে এসেছে। শিব তার বাবা মাকে ডাকছে যে কে কোথায় আছো, এসো দেখো কে এসেছে। তার বাবা তো দৌড়াতে দৌড়াতে আসছে, কে এলো আবার। এসে দেখে পূজা এসেছে, দেখে তো খুব খুশি হয়ে যায়। তখন বলে দাঁড়া, এতদিন পর আমার বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে, তাকে আমি নিজে হাতে বরণ করব, তোর মাকে ডাকছি বরণ ডালা নিয়ে। তখন মহারাজ বলে তোমার কি মনে হয় বাবা, মা বরণ করবে তার বৌমাকে? তখন পূর্ণিমা বেরিয়ে আসে, বলে না। পূর্ণিমা বলে না, আমি বরণ করব না, কিছুতেই করব না। ওর জন্য আজকে আবিরের এই অবস্থা, ওই দায়ী আবিরের এই অবস্থার জন্য। আর বলছে ওদিকে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, কারোর কোনো চিন্তাই নেই। যখন সোমনাথের কথা ওঠে তখন মহারাজ আর জয়ন্ত একে অপরের দিকে তাকিয়ে ইশারা করছে, আর কথা বলছে আর হাসছে। এটা পূজা লক্ষ্য করে। পূজা বলে দাদার কথা উঠতেই মিস্টার মাথা গরম আর জয়ন্তদা একে অপরের দিকে তাকাচ্ছে কেন? তাহলে কি ওরা জানে যে দাদা কোথায় আছে? রাতে জয়ন্তদা আমাকে বলেছিল সাবধান থাকতে, না হলে বিপদ হতে পারে। তাহলে কি আমার প্রাণের বিপদ দাদার কাছ থেকে? এমনটাই ভাবছে মনে মনে পূজা। সেই সময় বাড়িতে আসে জিয়া। জিয়াকে দেখে মহারাজ অবাক হয়, বলে তুমি এখানে? তখন শিব বলে, মানে মহারাজ বলছে তুমি কলেজ যাওনি? শিব বলে কলেজ আদৌ পড়াশোনা করে কিনা দেখ আগে ভালো করে। তখন জিয়া বলে আর কি, এই লিসেন স্টুপিড ফেলো, আমার হিম্যানের সাথে কিছু কথা আছে, সেই কারণে আমি এসেছি। জিয়া বলে লিসেন হিম্যান, জিয়া লাভস ইউ। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মহারাজের বাবা কাঁদতে থাকে, পূজাও অবাক হয়ে যায়, মহারাজও অবাক হয়। জিয়া হ্যাজ ফল ইন দি লাভ উইথ হার হিম্যান। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। পূজা বলে তুমি দেখছো যে তোমার হিম্যানের বউ এখানে দাঁড়িয়ে আছে, তারপরে তুমি এই কথা বলছো যে তুমি হিম্যানকে ভালোবাসো? তখন জিয়া বলে হ্যাঁ, আমি শুধু হিম্যানকেই নই, তার সিও ম্যানকে, এমনকি স্টুপিড ফেলোটাকেও ভালোবাসে। তখন পূজা বুঝতে পারে যে এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। তখন তাদের মন একটু শান্তি পায়। তখন মহারাজ বলে ও আচ্ছা এই ব্যাপার, তাহলে তোমার জন্য আমার কাছে একটা প্রপোজাল আছে। বলে তুমি ওই স্টুপিড ফেলো ওর সাথে প্রেম করতে পারো। মহারাজ বলে না, তোমরা মানে ওই ইউ 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 করতে থাকো, তার মধ্যে কিন্তু আমি নেই। পূজা তো এটা শুনে হাসতে থাকে। শিব রেগে যায়, বলে মেজদা তুই কি বলছিস এগুলো? তখন চিয়া বলে হ্যাঁ, প্রপোজালটা ভালোই দিয়েছো। আচ্ছা, এই স্টুপিড ফেলোর সাথে প্রেম করতে গেলে কার প্রপোজাল নিতে হবে? মহারাজ তখন হাত দিয়ে দেখিয়ে দেয় পূর্ণিমার দিকে। মহারাজ বলে আসলে উনি এই বাড়িতে যা বলেন তাই হয়, তুমি ওনার কাছ থেকে একটা পারমিশন বের করে নাও, দেখো কি করে করতে পারো। তখন মহারাজ পূজাকে নিয়ে ওপরে চলে যায়। তখন চিয়া বলে এই যে ওল্ডি, তুমি এই বাড়ির প্রেসিডেন্ট না সেক্রেটারি? পূর্ণিমা বলে কি বলে এইসব, প্রেসিডেন্ট বা সেক্রেটারি কোনো কিছুই নই, আমি এই বাড়ির কর্ত্রী। চিয়া বলে ও আচ্ছা, মেয়েরা যেসব পড়ে না কর্ত্রী। তখন পূর্ণিমা বলে উফ, ওকে এক্ষুনি বের করো তো এই বাড়ি থেকে। এরপরে সোমনাথের বাবা বলে তুমি ছাড়ো ওকে, ওনাকে ছাড়ো, তুমি বরঞ্চ আমাকে বলো যা বলার। চিয়া বলে হ্যাঁ, চিয়া বলতেই পারে তোমাকে, কিন্তু তার আগে তুমি তোমার ইন্ট্রো দাও। বলে হ্যাঁ, আমি এই বাড়ির কর্তা, ওই সুবিনয় মুখার্জি। সোমনাথ, শিব আর মহারাজ তাদের বাবা, আর একজন রেল এমপ্লয়ও। বলে ও আচ্ছা, তুমিও রেল এমপ্লয়? আসলে আমার বাবাও। বলতে বলতে আবার থেমে যায় চিয়া। বলে আমার বাবা রেলের ডিএম অরিন্দম চট্টরাজ। না থাক, এখন বলবো না। এমনটাই ভাবতে থাকে চিয়া মনে মনে। বিনয় মনে মনে ভাবতে থাকে তাহলে যা সন্দেহ করেছিলাম মনে মনে যে অরিন্দম চট্টরাজের মেয়েও, তাই কি সত্যি? এরপরে পূজাকে ঘরে নিয়ে এলে পূজা তার ঘরটা ভালো করে দেখতে থাকে। মহারাজ বলে কি দেখছো এইভাবে? বলে আসলে এই ঘরে যে আবার ফিরতে পারবো সেটাই তো ভাবতে পারিনি, তাই আর কি। মহারাজ তখন পূজাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসায়। পূজাকে বলে মহারাজ যে তুমি ভালো আছো তো? পূজা বলে হ্যাঁ, আপনি আমার সঙ্গে থাকলে আমি ভালোই থাকি। বলে আমার সঙ্গে নিজের জীবনটা জড়িও না পূজা, তাহলে তুমি কিছুতেই ভালো থাকতে পারবে না। তারা আমার অতীত থেকে সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করবে, তাদের বিপদ কিন্তু অনিবার্য। দেখতেই তো পেলে কি হলো। পূজা কিন্তু অবাক হয় মহারাজের কথা শুনে। মহারাজ বলে দূরে চলে যাও, আমার জীবন থেকে দূরে চলে যাও। পূজা বলে তার মানে তুমি কি বলতে চাইছো যে অ্যাক্সিডেন্টটা প্ল্যান্ড? এটা একটা অ্যাক্সিডেন্ট, নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না? তার মানে তুমি জানো যে এর পেছনে কে আছে? বলো আমাকে, কে আছে এর পেছনে? মহারাজকে জিজ্ঞাসা করলে মহারাজ বলে না। মহারাজ চলে যেতে থাকে। তখন পূজা মহারাজের হাতটা ধরে নেয়, বলে বলবে না তাই তো? তুমি না বললেও কিন্তু আমি আজ করতে পারছি, আর এটা হচ্ছে তোমাকে নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আমার কাছে আরো একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াবে, যেটাতে খুব সহজেই আমি কোর্টে কেসটা প্রমাণ করতে পারবো। মহারাজ বলে এরপরে তুমি কোর্টে কেসটা রিওপেন করতে চাইছো? পূর্ণিমা বলে তোমার কেস অলরেডি কোর্টে রিওপেন হয়ে গেছে মিস্টার মাথা গরম। মহারাজ তো অবাক হয়ে যায়। পূজা বলে তোমাকে তো আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, তাতে আমি বাঁচি আর না বাঁচি। মহারাজ তখন পূজার মুখটা ধরে নেয়, বলে পূজা এরকম কথা তুমি আর বলবে না। পূজা বলে ভয় পেও না,
আমি একা নই। এই কেসটা প্রমাণ করার জন্য আমার সাথে আরো অনেকেই মাঠে নেমেছে, আর তাদের সবাইকে নিয়েই আমি যখন একবার জলে নেমেছি তখন এর শেষ না দেখে আমি ছাড়বো না। মহারাজ তখন প্রশ্ন করে, সবাইকে নিয়ে মানে কে কে আছে তোমার সঙ্গে? পূজা বলে, আবির, তোমার হোমের সেই স্যার, সুপার স্যার। মহারাজ তো অবাক হয়ে যায়, যাকে তুমি মন্ত্রীমশাই বলে ডাকো। এদের সবাইকে আমি পাশে পেয়েছি, আর আমার বিশ্বাস যে আগামী দিনে আমি আরো অনেক মানুষকে আমার পাশে পাবো। মহারাজ মনে মনে ভাবে, আমি সুপার স্যারকে এত করে বারণ করলাম, তখন পূজাকে বলছে, সুপার স্যার তোমাকে হেল্প করবে বলেছে? বলে হ্যাঁ। তখন বলে যে আমি এতবার করে ওনাকে বললাম, এবার আমাকে এই লড়াইটা থামাতেই হবে, যে করেই হোক, না হলে আমি যে এই ক্ষতির কথাটা ভাবছি সেটা কিন্তু অবশ্যম্ভাবী হয়েই ছাড়বে। মহারাজ মনে মনে ভাবে, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, যা করার আমাকে এবার করতে হবে। পরে পূজা বলে, কি ভাবছো? মহারাজ বলে, না কিছু না। বলে, তুমি শাড়ি চেঞ্জ করবে? এটা পরেই তো এসছো। বলে, তুমি তো হসপিটাল থেকে এসেছো, এই শাড়ি পরেই তো, চেঞ্জ করবে না? পূজা বলে, হ্যাঁ। মহারাজ বলে, দাঁড়াও, নিয়ে আসছি। তখন মহারাজ শাড়ি নিয়ে আসে পূজার জন্য। পূজা বলে, আমি এই হাতে কি করে চেঞ্জ করব? তখন মহারাজ বলে, দাঁড়াও, আমি দেখছি। বলে, তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে? মহারাজ বলে, দেখো না আমি কি কি পারি। তখন মহারাজ দরজাটা বন্ধ করে আসে। পূজা তো মনে মনে হাসছে, খুব খুশি পূজা। মহারাজ পূজা শাড়িটা চেঞ্জ করিয়ে দেয়। পূজা মনে মনে বলে, তোমাকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি, অর্থাৎ ততই তোমাকে আমি ভালোবেসে ফেলছি। এরপরে তোমার জন্য লড়াইটা আরো জোরদার হবে আমার, এটাই ভাবতে থাকে পূজা মনে মনে। শত্রুপক্ষ যত আঘাত আনবে তোমার সঙ্গে আমার লড়াই ততই তীব্র হবে। মহারাজ মনে মনে ভাবছে, লড়াই যত তীব্র হবে, আরো তীব্র কোনো বিপদ আসার আগেই যুদ্ধের রশিটা আমাকে কষা করে ধরতে হবে পূজা। একাধারে যুদ্ধের সারথি হতে হবে, আর একাধারে আমাকেই অস্ত্র ধরতে হবে। একদিকে তোমাকে থামাতে হবে, আর একদিকে সম্রাট মুখার্জির অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। তবুও তোমাদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, এমনটাই মনে মনে বলছে মহারাজ। এদিকে মহারাজ তো সুন্দর করে পূজাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, পুরো সুন্দর করে রেডি করিয়ে দিয়েছে। আর এদিকে পূজা মনে মনে ভাবছে, কেসের ডেট পাওয়ার আগেই মিস্টার মাথা গরম আমাদেরকে আটকে দেবে না তো? ঠান্ডা মাথায় কি তাহলে ও সেই প্ল্যানই করছে মা সিদ্ধেশ্বরী? এমনটাই ভয় পাচ্ছে পূজা মনে মনে। একদিকে দেখতে গেলে পূজা মনে মনে যেই সন্দেহগুলো করে সেগুলো কিন্তু একদম ঠিকঠাকই করে, একদম ঠিকঠাক নিশানাতেই লেগে যায়। ওদিকে মহারাজও নিজেকে খুব শান্তশিষ্ট রেখেছে, খুব শান্ত দেখাচ্ছে, সে খুব শান্ত, কিচ্ছু চলছে না তার মনে। কিন্তু এই শান্ত মাথায় তার মনে যে কি চলছে সেটা সে পূজাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না, কারণ সে ভেবেই নিয়েছে এবার যা কিছু করতে হবে শান্ত মাথাতেই করতে হবে, কারণ রাগারাগি করে, অভিমান করে আরো হিতের বিপরীত হচ্ছে ফলাফল। এবার সবাইকে ভালো রেখেই সবাইকে বিপদমুক্ত করতে হবে, এমনটাই ভাবছে মহারাজ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর অপেক্ষায় থাকবে নতুন পর্বের রিভিউয়ের জন্য। টাটা।